আসলে কোনো কথা হলো? শুরু করে দিব। আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করে দিব। যারা বাইরে আছেন ভিতরে চলে আসতে পারেন, আমরা প্যানেল ডিসকাশন শুরু করছি এখন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রিমি রশিদ, ঊর্ধ্বতন প্রকৌশলী হিসেবে আছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে। আজকের এই গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনার মডারেটর হিসেবে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের সেমিনারের বিষয় এম্পাওয়ারিং উইমেন ইঞ্জিনিয়ার্স, ওভারকামিং ব্যারিয়ার্স এন্ড শেপিং দ্য ফিউচার অফ বাংলাদেশ। আজ আমাদের প্যানেলে আছেন এমন তিনজন গর্বিত নারী প্রকৌশলী যারা নিজেদের যোগ্যতা দক্ষতাকে কাজে লাগিয়ে শত বাধা ডিঙিয়ে দৃঢ় প্রত্যয়ে স্ব ক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, যারা নিজেদের কর্মজীবনের মাধ্যমে একটি পরিবর্তনের পথ দেখাচ্ছেন। আজকের আলোচনা আমাদের সাথে রয়েছেন, আমার হাতে ডান পাশে আছেন ইঞ্জিনিয়ার সাজিয়া সুলতানা, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। আমার হাতে ঠিক বাম পাশে আছেন ইঞ্জিনিয়ার নুসরত জেরিন নিম্না, প্রজেক্ট ম্যানেজার ব্রেন স্টেশন 23। তার পাশে আছেন ইঞ্জিনিয়ার নাজিফা আঞ্জুম, সাইট ইন্সপেক্টর, ডিজাইন এন্ড মেটেরিয়াল কোঅর্ডিনেটর, এমআরটি লাইন 6 প্রজেক্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আমরা সবাই কিন্তু আমাদের নিজ নিজ ক্ষেত্রে খুব দুর্দান্ত ভাবেই কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা জানি যে এই পথ চলাটা কিন্তু মানে সবার জন্য সহজ ছিল না। আমাদের সাথে যে তিনজন আছেন তাদেরই আজকে আলোচনা, আমরা তাদের সেই সফলতার পিছনের যে প্রতিবন্ধকতাগুলোকে জয় করেছেন ওনারা, সেই গল্পগুলো শুনবো এবং তাদের ভবিষ্যতের ভাবনাগুলো নিয়ে আমরা আজকে জানবো। তা আমি প্রথমেই ইঞ্জিনিয়ার সাজিয়া সুলতানা ম্যামের কাছে যাচ্ছি যে আপনি তো বর্তমানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে কাজ করছেন একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনায় শুধু দেশে নয়, আপনি আন্তর্জাতিক পর্যায়েও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা একটু সংক্ষেপে প্রথমে জানতে চাইবো যে আপনার কাজের ক্ষেত্রটা সম্পর্কে, এবং এই পরবর্তীতে একটু জানতে চাই যে আপনি নারী হিসেবে যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করছেন, এখানে আপনার মানে আমরা তো সাধারণত জানি যে এটা একটা মেল ডমিনেন্ট কর্মক্ষেত্র বা ওয়ার্ল্ড, সেক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশনের সম্মুখীন হয়েছেন কিনা, বা হলে আপনি কিভাবে সেটাকে ওভারকাম করেছেন এই বিষয়ে। আপনার এটা লাগবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, কারণ এটা আসলে কখনো আশা করিনি যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে বলার সুযোগ দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ স্পেশালি দিলরুবা আপাকে, যিনি আসলে আমাকে হঠাৎ করে ফোন করে বলছেন যে আমাদের এরকম একটা সেমিনার হবে, সেখানে আপনাকে প্যানেলিস্ট হিসেবে আসলে আমরা ডাকতে চাচ্ছি। তো আপনি যদি এগ্রি করেন, রাজি থাকেন, তাহলে আমি আপনার নাম নমিনেট করবো। তা বললাম অসুবিধা নেই, ঠিক আছে। আমাদের কিছু আবার প্রসিডিউর আছে অর্গানাইজেশনে, তো সেখান থেকে আমি পারমিশন নিয়ে আসলে আজকের ফোরামে অ্যাটেন্ড করেছি। তো প্রথম কথা হচ্ছে যে আমার কাজের ক্ষেত্রটা আসলে অনেক বড়, মানে ভলিউম, কাজের যদি আমি ভলিউম বলি এটা আসলে অনেক বিশাল, যেটা আসলে শুরু থেকে শেষ করাটা খুব কঠিন। তবে আমি খুবই স্পেসিফিক ভাবে যদি বলি, এটা আসলে আমাদের বিভিন্ন স্টেজে কাজ করতে হয়। যেমন হচ্ছে আমরা যেসব প্রজেক্ট আসলে দেখি, হ্যাঁ, যে বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কথা কথা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা জাইকা ফান্ডিং এর যেসব প্রজেক্ট গুলো আমরা ফিল্ডে দেখি, সেগুলি আসলে এটা ব্যাকগ্রাউন্ডে প্রজেক্টটা ফিল্ডে আসার আগে অনেক বেশি কাজ করা হয়। সেটার নাম হচ্ছে যে আমরা প্রজেক্ট প্রসেসিং বলি এটাকে। তো প্রজেক্ট প্রসেসিং একটা স্টেজ, সেই প্রজেক্ট যখন প্রসেসিং হয়ে অ্যাপ্রুভ হয়ে গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট সাইন হওয়ার পর আসলে ইফেক্টিভ হওয়ার পর প্রজেক্টটা আমরা অনবোর্ড, যেটা আমরা ফিজিক্যালি ভিজুয়ালি দেখতে পাই যে হ্যাঁ প্রজেক্টটাতে আমরা কাজ করছি, সেটা হচ্ছে প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন পিরিয়ড। এরপরে প্রজেক্টটা হয়তো 3 বছর 5 বছর, এটার পরে যখন প্রজেক্ট শেষ হয়ে যায় তখন প্রজেক্টের ক্লোজার স্টেজ বলে। সেখানে আবার আমাদের অনেক লম্বা সময় একটা কাজ করতে হয়, এবং জেনারেল আমার কিছু প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করতে হয়। তো বেসিক্যালি আমি যদি প্রজেক্ট প্রিপারেশনের প্রসেসিং এর কথা বলি, আসলে একটু বলি সবার জানার জন্য আসলে যে কিভাবে আসলে প্রজেক্ট প্রসেসিংটা হয়। টিপিক্যাল ক্ষেত্রে যখন একটা প্রজেক্টের কনসেপ্ট দাঁড় হয় যে হ্যাঁ এরকম একটা স্টাডি হয়েছে এবং এখানে ভালো পোটেনশিয়াল আছে যে আমরা এই কাজটা করতে পারি, সেই ক্ষেত্রে যেটা হয় গভর্নমেন্ট ডোনার এজেন্সিকে আসলে একটা অফিসিয়াল রিকোয়েস্ট পাঠায়। হ্যাঁ, ফর্মাল রিকোয়েস্টটা পাওয়ার পরে বেসিক্যালি এটা আমার কাজ, আমি এবং আমাদের অপারেশন টিম থেকে দুজন
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের। তো আমরা দুজন মিলে আসলে এই কাজটার পুরোটা লিড দিই। এখানে আমরা কনসেপ্ট নোট রেডি করি, প্রজেক্ট প্রিপারেশন মিশন থাকে, ডকুমেন্ট রেডি করতে হয়, অ্যাপ্রেজাল হয়, অনেকগুলো ধাপ এবং অনেকগুলি অ্যাপ্রুভাল প্রসেস, ক্লিয়ারেন্সের প্রসেস, বিভিন্ন টেকনিক্যাল কমিটি থাকে, ম্যানেজমেন্ট কমিটি থাকে, তারা এগুলো রিভিউ করে ডকুমেন্টগুলি। সাইমালটেনিয়াসলি এমন না যে গভর্নমেন্টের যারা এক্সিকিউটিং এজেন্সি তারা বসে থাকে, এটা একটা টিম আসলে। এক্সিকিউটিং এজেন্সি এবং ব্যাংকের একটা বড় টিম, টেকনিক্যাল টিম প্লাস হচ্ছে অপারেশন টিম, যারা সাইমালটেনিয়াসলি কাজ করে। তো এক্সিকিউটিং এজেন্সি তারা বেসিক্যালি ডিপিপি রেডি করে, যেটা আসলে আমার মনে হয় যারা এই সেক্টরে কাজ করি ডিপিপি সম্পর্কে মোটামুটি সবাই জানে। তো এটা আসলে প্যারালালি চলতে থাকে। একটা পর্যায়ে তারপরে হচ্ছে যে আমাদের নেগোসিয়েশন হয় গভর্নমেন্টের সাথে, তারপরে আমরা বোর্ডে এই প্রজেক্টটাকে তুলি, যে বোর্ডের অ্যাপ্রুভালের জন্য, ম্যানেজমেন্টের অ্যাপ্রুভালের জন্য। প্রজেক্ট অ্যাপ্রুভ হলো, ইফেক্টিভ হলো, তারপরে যে এই প্রজেক্ট পিরিয়ড, এই পুরো প্রজেক্ট পিরিয়ডে ইমপ্লিমেন্টেশনের প্রকিউরমেন্ট থেকে শুরু করে ডিসবার্সমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এ টু জেড প্রজেক্টের সমস্ত কাজ আসলে করতে হয়। শুধুমাত্র এটা ডেস্কের কাজ না, এটা আসলে প্রচুর আমাদের ভিজিটে যেতে হয়, কারণ প্রজেক্টটা কোন জায়গায় কোথায় হচ্ছে, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেস কিরকম, ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস কিরকম, সবকিছু। আমি বলবো যে এ টু জেড কোথাও কোনো ফ্লস বা গ্যাপ থাকার কোনো সুযোগ নেই, কারণ আমাদের প্রতিটা সময়ে ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হয় যে আমাদের ডিসবার্সমেন্ট কত হলো, টার্গেট কত, সেই টার্গেট মিট করলো কিনা। তো এরকম আসলে প্রতিটা স্টেপে কাজ করতে হয়। তো একটা প্রজেক্ট যখন শেষ হয়ে গেল, তো গভর্নমেন্ট এন্ড থেকে আমরা আবার একটা কমপ্লিশন রিপোর্ট পাই। কমপ্লিশন রিপোর্টের সাথে অডিট রিপোর্ট থাকে, তারপরে রিপেমেন্টের বিষয় থাকে, সেটা গভর্নমেন্টের সাথে আবার এগ্রিমেন্ট হতে হয় যে হ্যাঁ তারা যে রিপেমেন্টটা দিয়েছে সেটা ঠিক আছে। এরকম অনেকগুলো আসলে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আমাদের আবার সাবমিট করে ক্লিয়ারেন্স নিয়ে প্রজেক্ট ক্লোজার করতে হয়। ইন এডিশন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কিছু উইন্ডো আছে যারা মেনলি গ্র্যান্ড ফাইন্যান্সিং করে। তো সেগুলোর আবার কিছু, এগুলা মেনলি হচ্ছে সফট পার্ট, ক্যাপাসিটি বিল্ডিং বা এই ধরনের কাজ, সেগুলার কাজও করি মোটামুটি। তো আমি ব্যারিয়ারের কথা বলতে গেলে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অলওয়েজ আসলে মেল ওরিয়েন্টেড ছিল। হ্যাঁ, পলিসির কারণে হোক বা বিভিন্ন কারণে হতে পারে, যেহেতু 57 মুসলিম কান্ট্রি মিলে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তো এই ব্যাংকের শুরুতে আসলে অত বেশি ফিমেল স্টাফ ছিল না। ইভেন রিজনাল হাব ঢাকা, যেটা আসলে বাংলাদেশ এবং মালদ্বীপ আমরা দুটো কান্ট্রি দেখি, এখানেও আমি হচ্ছি প্রথম ফিমেল স্টাফ, প্রফেশনাল ফিমেল স্টাফ। তো আমি যখন আসি তখন আমাকে, আমি 23-এ জয়েন করি। 23 জয়েন করার আসলে আগে আমি এডিবিতেও ছিলাম। 23-এ যখন জয়েন করলাম তখন আমাকে একটা পোর্টফোলিও দিল, যেটা হচ্ছে 3টা অনগোয়িং প্রজেক্ট এবং 2টা ক্লোজার প্রজেক্ট। এরপরে 23 থেকে 25, এই 25-এ আমার হাতে এখন মোর দ্যান 10 প্রজেক্ট, যেটার মধ্যে আমি 4টা প্রসেসিং এ ছিলাম, ইন এডিশন অনগোয়িং প্রজেক্ট। তো এই যে কনফিডেন্স বা টিমের যেই অ্যাপ্রোচ, আমার প্রতি যে কনফিডেন্স তাদের এসেছে, এটা কিন্তু আমার চেহারা দেখে বা আমার কথা শুনে বা আমার অন্য কোনো কিছু না, শুধুমাত্র আমার কাজ দিয়ে। মেয়েদের যেটা হয়, প্রতিটা স্টেপে নিজেকে প্রুফ করতে হয় যে হ্যাঁ এই কাজটা আমি পারি, আমাকে দিয়ে কখনো কেউ না শুনবে সেটা হয় না। তো বেসিক্যালি হচ্ছে যে নিজেকে ওই লেভেলে ডেভেলপ করতে হবে, যাতে সামনে যে আছে, যে আমার সুপারভাইজার বা যাই টিমের সাথে আমি কাজ করি, তারা কখনো ফিল না করে বা আমাকে জাজ না করে অ্যাজ এ ফিমেল অর মেল ফিমেল। আসলে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমার দক্ষতা, আমার কাজের যোগ্যতা, আমি তাদের সমান কিনা। তো নিজেকে ওই জায়গাটায় নিয়ে যেতে হবে, এইটা হচ্ছে মূল। আমি খুব ছোট পজিশন থেকে আসছি। হ্যাঁ, আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আমার, যে আসলে কি কি চ্যালেঞ্জের কথা বলতে গেলে আসলে ব্যাকগ্রাউন্ডের কথা চলে আসে। এই যে আজকের এই পজিশন, এটা কিন্তু একদিন আসেনি। আমি শুরু করছি অফিস ম্যানেজার, এবং সেটারও আগে আমার 4 বছর একটা গ্যাপ ছিল, 4.5 বছর অলমোস্ট ক্যারিয়ার ব্রেক, বিভিন্ন কারণে দেশের বাইরে ছিলাম, ব্যাক করছি। আমার 1 বছরের ছেলে, হঠাৎ করে আমার বাবা মারা যায়। তো 4.5 বছর পর আমি যখন আবার মেইন স্ট্রিমে ফেরার চেষ্টা করছি, এটা আসলে এত বেশি চ্যালেঞ্জিং, আমার মনে হয় ইউনিভার্সিটি থেকে বের হয়ে একটা ছেলে মেয়ের জন্য এতখানি চ্যালেঞ্জ হয় না। ইভেন আমার প্রথম জব পেতে এত চ্যালেঞ্জ করতে হয়নি, মানে এত চ্যালেঞ্জে পড়িনি, যেটা আমি 4.5 বছর পরে যখন আবার মেইন স্ট্রিমে ফেরার চেষ্টা করছি তখন এই চ্যালেঞ্জটা ছিল। হয় অনেক হার্ডলস, অনেক কিছুর মধ্যে পার হয়ে
আস্তে আস্তে একটু একটু করে নিজেকে আগায় নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাজিয়া আপনাকে। আসলে মেয়েদের কনফিডেন্সই আসলে জায়গাটা তৈরি করে দেয়। ওনার কথা শুনে যেটা মনে হলো আমাদের কাছে যে আমরা পারি, আমরা সবকিছুই পারি, আমরা পারি, আমাদের কাজ শো করলে সবার কাছেই সেটা গ্রহণযোগ্যতা পাবে, সেখানে মেল বা ফিমেল বলে আসলে কিছু থাকবে না। ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্যানেলিস্ট ইঞ্জিনিয়ার নুসরাত জেরিন মির্না ওনার কাছে যাব। তিনি কিন্তু শুধু একজন সফল প্রকৌশলী নন, তিনি কিন্তু একজন অ্যাথলেট, একজন ম্যারাথন রানার, যিনি আজকে নতুন প্রজন্মের কাছে একজন রোল মডেল। আমি জানতে চাইবো ইঞ্জিনিয়ার নুসরাত জেরিন মির্না, আপনি তো ব্রেন স্টেশন 23 তে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। তো এখানে প্রযুক্তি খাতে নারীদের নেতৃত্ব কতটা চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন, এবং তার সাথে সাথে আপনার এই যে ম্যারাথন রানার হয়ে ওঠার পেছনের যে গল্পটা, এটা একটু ছোট করে সংক্ষেপে আমরা একটু শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ। আসলে এটা অনেক বড় অপরচুনিটি। আচ্ছা, টেকনোলজি ইন্ডাস্ট্রিতে যদি বলি, দেন অ্যাকচুয়ালি মেয়েদের জন্য হিউজ একটা অপরচুনিটি আছে, স্পেশালি লিডিং পজিশনে একটা ভ্যাকুয়াম আছে অ্যাকচুয়ালি। সো যদি সেটাতে মানে প্রপারলি কেউ ইউটিলাইজ করতে পারে, দেন খুব ভালোভাবে করে এটা ইউটিলাইজ করতে পারে। বাট আমি শুরু করবো অ্যাকচুয়ালি একটু ব্যাকগ্রাউন্ড থেকে। আমার ব্যাকগ্রাউন্ডে ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে দেন মাস্টার্স করতে ইউকেতে যাই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর পরে দেন আমার ওভারিয়ান সিস্টের জন্য একটা ল্যাপ্রোস্কোপি করতে যাবে, দেন ফার্স্ট ডায়াগনোজ হয় এন্ডোমেট্রিওসিস। এন্ড তারপর থেকে অলমোস্ট 12 ইয়ার্স আমি একটা ক্রনিক ইলনেস নিয়ে সাফার করেছি। সো এই এন্ডোমেট্রিওসিসটা যখন শুরু হয়, দেন এরপরে এমবিএ শুরু করি আমি ইউকেতে। এমবিএ করার মাঝে অলমোস্ট প্রায় 50 ডেজ আমি হসপিটালাইজড ছিলাম। তারপরও আর কি এটা শেষ করেছি। দেন যখন পিএইচডির অফার আসে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি অ্যান্ড ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি কানাডা থেকে, দেন আমি এটা করতে পারি নাই আসলে, কারণ আমার হেলথ কন্ডিশন অ্যান্ড আদার্স এটা সাপোর্ট করে নাই তখন। তো আমি দেশে ফিরে আসতে বাধ্য হই। এসে এমআইসি তে জয়েন করি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এখানে জয়েন করার পরে দেন আমার ট্রিটমেন্ট চলতে থাকে। ট্রিটমেন্ট গুলোর জন্য এত হেভি মেডিকেশনের মধ্যে থেকে যাই যে এভরিডে গিয়ে মানে জব করাটা আমার জন্য খুব বেশি বড় চ্যালেঞ্জের ছিল। স্পেশালি হয় কি যে আমরা যখন একটা জবে ঢুকি আমাদের একটা কমিটমেন্ট থাকে যে আমরা এটা ডেলিভার করতে পারছি কিনা। বাট এই কমিটমেন্টটা যখন আমরা রেগুলার বেসিসে ফেল করতে থাকি, নিজে থেকে নিজে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। তখন আমরা যতই চেষ্টা করি না কেন, মানে কোনোভাবে নিজে সেলফ স্যাটিসফাইড লাগে না নিজেকে। তো তখন 6 মাস যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে না, আমি আর মানে কোনোভাবেই কমিট করতে পারছি না, আমার যে ডিউটি যে রেসপন্সিবিলিটি এটা আমি কমিট করতে পারছি না। দেন আমি জবটা ছেড়ে দিই, একটা মেজর সার্জারিতে যাই। দেন ডায়াবেটিক্স ধরা পড়ে এন্ড আদার্স অন্যান্য ডিজিজ গুলাও শুরু হয়। তো এটার পরে আমি চেষ্টা করি যে জবে আবার ব্যাক করার জন্য, কিন্তু কোনোভাবেই করতে পারি না। তো ইউকেতে ফেরার পরপরই আমি একটা বিজনেস স্টার্ট করেছিলাম। তো তখন আর কি যেটা যে বিজনেসটা আমি কন্টিনিউ করি, অ্যাটলিস্ট কিছু তো করি। তো বিজনেসটা কন্টিনিউ করতে করতে তখন হয় কি যে বিভিন্ন টাইপের প্র্যাকটিস চলে আসে, লাইক স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ, এই জিনিসগুলো তখন চলে আসে। এগুলো করতে করতে একটু যখন একটু ভালো ফিল করলাম, দেন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আবার জবে ব্যাক করি। দেন শহীদুল্লাহ অ্যাসোসিয়েটস এ জয়েন করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। এখানে জয়েন করার পরে এগেইন আবার 4 মাস যেতে না যেতেই দেন টিবি ধরা পড়লো। টিবি ধরা পরে টিবির জন্য যদি কারো হয়ে থাকে দেন জানে যে 1 বছর খুব লম্বা মেডিকেশন থাকে, খুব হেভি মেডিকেশন, এরপরে হিয়ারিং লস হয় আদার এই ধরনের বেশ অনেক প্রবলেম শুরু হয়। তো তখন এটা হওয়ার পরে 4 মাস 5 মাস পরে গিয়ে ওখানেও দেখা যেত অফিসে গিয়ে এরকম ফেন্ট হয়ে যেতাম, এটা সেটা। তো অফিস থেকে দেখা যেত যে বাসায় পাঠিয়ে দেয়। তো এরকম মানে বিভিন্ন টাইপের প্রবলেম হওয়ার কারণে এই জবটাও 6 মাস পরেই ছেড়ে দিই। তারপরে আবার আরেকটা সার্জারিতে যাই। আরেকটা সার্জারিতে যাওয়ার পরে দেন এই সার্জারিটা ছিল অ্যাকচুয়ালি পেন কন্ট্রোলের জন্য। বাট এই সার্জারির পরে যেটা হয় যে ট্রিমেন্ডাস লেভেলে পেনটা বেড়ে যায়, এত বেশি পেন বেড়ে যায় যে সেটা আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। ইভেন যে বিজনেসটা রান করছিলাম এই বিজনেসটা মানে কন্টিনিউ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। দেন 2019 শুরুর দিকে আমি ভাবলাম যে কিছু কিছু জিনিসপত্র চেঞ্জ করব। যে অনেক তো মানে এই ধরনের হলো, এবং কোনো ডক্টর বা কারো কাছে কোনো কিছু যতই আমি হেল্প নেই না কেন কোনোভাবে কোনো সলিউশন পাচ্ছিলাম না। জাস্ট একটা যেটা বড় জিনিস ছিল আমার, শুধুমাত্র ব্রেনটাই ঠিক মতো কাজ করছিল তখন। তো এই ব্রেনটাকে কিভাবে করে কাজ করে দেন অনেক রিসার্চ করলাম। আচ্ছা এই
মানে এই সিচুয়েশনে এসে অন্যরা কি করে, ওয়ার্ল্ড ওয়াইড আরো তো অনেকের আছে সেম ডিজিজ বা সেম টাইপের প্রবলেম গুলো, তখন তারা কি করে। দেন আমি দেখলাম লাইফস্টাইল যদি আমি কন্ট্রোল করি, দেন লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে অনেক কিছু চেঞ্জ করা যায়। ফার্স্ট থিং হচ্ছে গিয়ে ফুড হ্যাবিট চেঞ্জ করে, বাইরে সব খাবার বাদ। দেন হচ্ছে গিয়ে এক্সারসাইজ অ্যান্ড আদার আরো কিছু ভালো মানে লাইক বই পড়ার এই অভ্যাসগুলো থেকে শুরু করলাম। কারণ অনেক কিছু মেলায় চেঞ্জ, শুধু দেখা যায় হেলথ কন্ডিশন তো না, এর সাথে সাইকোলজিক্যাল অনেক ইফেক্ট থাকে, এই জিনিসগুলো চেঞ্জ করতে হয় সাথে সাথে। সো এই কারণে বই পড়ারও বেশ কিছু মানে মোটিভেটিং, এগুলো ঠিক মোটিভেটিং না, একটু ডিফারেন্ট টাইপ অফ বুকস পড়া শুরু করলাম। তো এইগুলো করার পরে 2019-এ চলছে, এর মধ্যে করোনা শুরু হয়ে গেল। তো করোনার পরে তখন আসলে ওয়ার্ল্ড ওয়াইড কোথাও গিয়ে মানে একটা ভালো ট্রিটমেন্ট নেওয়ার মতো অবস্থা ছিল না। দেন ওয়ার্ল্ড ওয়াইড দেখলাম যে এন্ডোমেট্রিওসিস এর জন্য আসলে কোথায় যায়, তো দেখলাম এই সাবকন্টিনেন্টে একজন আছে মুম্বাই, তো ওনার কাছে যাওয়া যাবে। 2021-এ ওনার কাছে গিয়ে একটা ম্যাসিভ সার্জারি করি। অ্যান্ড এই ডিজিজটা আসলে এতই বেশি এগ্রেসিভ ছিল আমার জন্য যে কিছু অর্গানকে অ্যাকচুয়ালি আমার কম্প্রোমাইজ করতে হয়েছে। সো দেন এইগুলা করার পরে জাস্ট বাংলাদেশে ফেরার 1 মাস পরে গিয়ে স্ট্রোক করি। তো এইটা ছিল আমার জন্য একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট, কারণ ফুল লেফট সাইডটা নাম হয়ে যায়। তো আমি নর্মালি দেখা যাচ্ছে যে তখন কথা বলতে পারতাম না ঠিক মতো করে। 6 মাসের মতো অলমোস্ট ফিজিওথেরাপি নিতে নিতে দেন এটা নর্মাল করি। এন্ড ফিজিওথেরাপি নেওয়া শেষ করে 6 মাস পরে গিয়ে ফার্স্ট যেটা করি যে অনেকদিন বাসায় থাকতে থাকতে সাফোকেটেড ফিল হচ্ছিল। এর মধ্যে যেহেতু অন্যান্য কোনো কিছুই ঠিক মতো করে করতে পারছিলাম না, তো 6 মাস পরে আমি ফার্স্টে যেটা করি সোলো ট্রাভেলিং এ চলে যাই শান্তিনিকেতনে, যে একটু নিজের জন্য যে কিছু একটা করা। আর এই 6 মাসের মধ্যে যেহেতু আমি অন্য কিছু করতে পারছিলাম না, অ্যাকচুয়ালি ব্রেন ছাড়া আমার অন্য কিছু ওইভাবে করে কাজ করতো না, তো প্রচুর রিসার্চ করতাম যে এই সিচুয়েশন গুলোকে কিভাবে করে ওভারকাম করব। তো এই রিসার্চ করতে করতে তখন দেখলাম কি অ্যাকচুয়ালি আমার পক্ষে এখন আর ফিল্ড ওয়ার্ক করা বা আমি যেই লাইনটাতে প্যাশনেট ছিলাম অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এই জবগুলোতে ব্যাক করাটা কোয়াইট টাফ। আর আমার যে এজ আছে তাতে যদি আমি গ্রোথ চিন্তা করি, একাডেমিক লাইনেও গ্রোথটা টাফ। এই রিসার্চ সবকিছু করে দেন আমি ভাবলাম কি আচ্ছা ঠিক আছে আমি সেক্টরটাই চেঞ্জ করি। সেক্টরটা চেঞ্জ করে কিভাবে, দেন টেকনোলজি সেক্টরে চলে যায়, ফুললি আইটি সেক্টরে। আইটি সেক্টরে যেটা হবে দেন আমি হয়তো বা আমার এজ ওয়াইজ মিড লেভেলে শুরু করতে পারবো এন্ড কিছু কোর্স করতে পারবো। এই কোর্স গুলো করলে হয়তো আমি জিনিসটা অ্যামেন্জ করতে পারবো আমার ক্যারিয়ারে। দেন আমি এই 2022-তে আমি কিছু কোর্স করা শুরু করি অ্যাজাইল প্রসেস অ্যান্ড আদার্স নিয়ে। নর্মালি আমাদের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সবাই জানে এটা প্রেডিক্টিভ প্রসেসে চলে, বাট আইটি ইন্ডাস্ট্রি কমপ্লিটলি চলে অ্যাজাইল প্রসেসে। সো আমি তখন থেকে অ্যাজাইল প্রসেসটা ফলো করা শুরু করি, অ্যাজাইল প্রসেস ফলো করে বেশ কিছু কোর্স টোর্স করে পিএমপির 35 পিডিউ শেষ করে অ্যান্ড আদার অন্যান্য কোর্স গুলো শেষ করে এটার জন্য প্রিপেয়ার হতে থাকি, কারণ অ্যাকচুয়ালি আমি তখন বাইরেও যেতে পারি না। আর ইন দ্য মিন টাইম যে আমি বাসায় বসে থাকতাম আসলে মানে খুব আর্লি এজ থেকে মানে মাল্টিটাস্কিং করতে আমার খুব ভালো লাগতো। মানে ছোটবেলায় ছিল যে কালচারাল সাইড ডিবেট এগুলোতে খুব বেশি করতাম। দেন এমআইএসটি তেও যখন পড়তাম, ব্যাচেলার এমআইএসটি থেকে, সো ব্যাচেলার যখন এমআইএসটি তে পড়তাম তখন কন্টিনিউয়াস 4 ইয়ার্স আমি যুব বার্তা পড়তাম বাংলাদেশ বেতারে। তো এইগুলা যেহেতু করার অভ্যাস ছিল, তো এই যে যেই টাইমটাতে বাসায় বসে থাকতাম এই টাইমটাতে এই কাজগুলোকে আবার ফেরত আনলাম, যে যত রকম রিসাইক্লিং আপসাইক্লিং কাজ করা ছিল এইগুলা করতাম। দেন হচ্ছে গিয়ে আরো পেইন্টিংস, ভিডিও রেকর্ডিং, দেন রিসাইটিং, এইগুলো আবার সব শুরু করলাম, যেই কাজগুলো আমি বাসায় বসেই করতে পারি। তো এই কাজগুলো করার পরে দেন একটু একটু করে কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। আর এর মধ্যে হচ্ছে কি আমি এক্সারসাইজ অ্যান্ড ওয়াকিং এই জিনিসটা রেগুলার প্র্যাকটিসে ছিল। তো একদিন একটা ফ্রেন্ড বললো কি তুমি তো এমনিতেই হাঁটো, তো ম্যারাথনে পার্টিসিপেট করে দেখো। তো তখন আর কেমন কি আমি তো হাঁটি, আমি তো দৌড়াই না, আমি মনে হয় পারবো না ম্যারাথনে যেতে। তো আমি অর্গানাইজারকে জিজ্ঞাসা করলাম যে আমি কি ম্যারাথনে পার্টিসিপেট করতে পারবো, আমি তো হাঁটতে পারি দৌড়াতে পারবো না, কারণ আমি স্ট্রোক করে পারবো না দৌড়াতে। উনি বললো অসুবিধা নেই, আপনি পোডিয়াম পাবেন না বাট পার্টিসিপেট করবেন। তো সেখান থেকে আমি পার্টিসিপেট করলাম। পার্টিসিপেট করার পরে দেখলাম ফার্স্ট টাইম 7.5 কিলোমিটার 66 মিনিটে শেষ করছি। আলহামদুলিল্লাহ, মানে ওইটা ছিল আমার জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে এরপরে আসলে মানে এটার মতো বড় অ্যাচিভমেন্ট আমি জানি না, অনেকে হয়তো অনেক বড় বড় অ্যাচিভমেন্ট পায়, বাট আমার জন্য ওটা ছিল অনেক বেশি বড় অ্যাচিভমেন্ট। এটা 2023-তে। দেন এইটার পরে গিয়ে আম, এরপরে কন্টিনিউ করতে থাকি, ম্যারাথনে আরো বেশি দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে তারপরে যে না 6 মাস যায় এগেন অ্যানাদার স্ল্যাপ, যে আমার হার্নিয়া ধরা পড়ে, সো আমি দৌড়াতে পারবো না, ডাক্তার পুরোপুরি মানা করে দেয় আমি দৌড়াতে পারবো না। সো এটাও আচ্ছা এটা নিয়ে কি করা যায়, যেহেতু আমি রিসার্চ করি সবসময়, আচ্ছা ঠিক আছে কিভাবে ফিজিক্যাল অবস্টাকলস গুলোকে পার করা যায়।
দেন আবার রিসার্চ করলাম কিভাবে করে থাকতে পারে। তো দেখলাম যে আমি যদি 10 কিলোমিটার দৌড়ের মধ্যে থাকি দেন প্রবলেম না, যদি স্লো পেসে দৌড়াই দেন প্রবলেম নেই। তো এটা দেখার পরে দেন আমি 10 কিলোমিটারকে ফিক্স করে ফেললাম যে আচ্ছা ঠিক আছে আমি 10 কিলোমিটার নিয়েই দৌড়াবো সবসময়। 21 কিলোমিটার যেগুলোতে থাকে না শুধু 10 কিলোমিটার স্লট, দেন আমি 21 কিলোমিটারে দৌড়াবো, আদারওয়াইজ এর থেকে এক্সিড করবো না। এভাবে করে 10 কিলোমিটার রেগুলার বেসিসে করতে থাকলাম। এর মধ্যে দুইটা কমিউনিটির হচ্ছে গিয়ে অ্যাম্বাসাডার আর দুইটাতে পেসিং করেছি, রান বাংলাদেশ রান বাংলা এই দুইটা। তো এগুলা করার সাথে সাথে আম, মানে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যেহেতু আমি অ্যাজাইল প্রসেস নিয়ে কাজ মোটামুটি ভাবে করে স্টাডি করা শেষ হয়ে গেছিল, তখন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি। ওখানে শেষ হওয়ার 1 বছর অলমোস্ট শেষ হওয়ার পরে দেন হচ্ছে ব্রেন স্টেশনে জয়েন করি প্রজেক্ট ম্যানেজার হিসেবে। এন্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়ে কি যে আমাদের এই প্রবলেম গুলার জন্য দেখা যায় কি অনেক ক্লোজেস্ট মানুষগুলো দূরে চলে যায়, তারপরে আমাদের অনেক কমফোর্টেবল জোনকে আমরা পার হয়ে আসতে হয়। হয়তোবা আমার ফার্স্ট লাইফে যে এস্টিমেশনটা ছিল যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হব এন্ড আদার থিং, অন্যান্য প্ল্যান ছিল, এই প্ল্যান গুলা কিন্তু থাকে নাই। অনেক কিছু আমাকে চেঞ্জ করতে হয়েছে টাইম টু টাইম। তো এই চেঞ্জ গুলা আমাদেরকে হয়তোবা অনেকের লাইফে এরকম আসে, আর মেয়েদের লাইফে দেখা যায় এরকম বিভিন্ন টাইপের গ্যাপ আসে। তো এরকম যদি কখনো হয় যে এরকম গ্যাপ নিতে হচ্ছে বা এটা সেটা, তো যেরকম ধরনের সুবিধা হয় বাট মানে এটা বসে থাকার কিছু নাই, মানে টাইমটাকে ইউটিলাইজ করে সামহাও সেটাকে হয়তোবা একটু ডিফারেন্ট ওয়েতে মোল্ড করতে হবে। বাট করতে হলেও দেন এটা একটু ডিফারেন্ট ওয়েতে গিয়ে সেটাকে ইয়ে করা ভালো। তো ব্রেন স্টেশনে জয়েন করার পরে যেটা হয়েছে যে আমি ফার্স্টে ফার্স্টে খুব কনফিউজ ছিলাম যে ঠিক মতো করে পারবো কিনা জব করতে, কারণ এইভাবে করে যেহেতু আমার স্ট্রোকের পরে এখনো পর্যন্ত আমার স্ট্যামিনিং হয়, হয়তোবা এখনো হচ্ছে অনেকখানি। তো এই কারণে ঠিক মতো করে পারবো কিনা এটা ছিল অনেক বেশি কনফিউশন। তো এখন আল্লাহর রহমতে 7+ প্রজেক্ট রানিং। আমার খুব বেশি দিন হয় নাই ব্রেন স্টেশনে, 5 মান্থস হয়েছে। তো অলরেডি 7+ হচ্ছে প্রজেক্ট, আর 23 প্রজেক্ট পাইপলাইনে আছে। সো এটাও চলে আসবে ইনশাল্লাহ। তো এটাই আর কি এখন আমার জন্য মানে ইয়াংদের জন্য সবচেয়ে বেশি বড় যেটা, যেহেতু মানে কমফোর্টেবল জোনকে সবারকেই ভাঙতে হয় and মানে এই ধরনের থাকবে। আর সবচেয়ে বড় বড় ব্যারিয়ার থাকে হচ্ছে কি হেলথ কন্ডিশন। হেলথ কন্ডিশন যদি বিট্রে করে দেন আসলে কোনো কিছু করার থাকে না। বাট এইটাকে এমন ভাবে করে প্ল্যান করতে হবে যেন সেটাকে সাম ওয়ে আমরা প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে পারি। আর এই জিনিসটা যেহেতু আমাদের নিজেদের রিসার্চ করে বের করতে হয়, এটা একটা কাস্টমাইজড ওয়ে, এটা কেউ হেল্প করে না, এটা নিজেরটা নিজেকেই বানাতে হবে কিভাবে করে ওয়ে আউট করবো আমরা। সো এই জিনিসটা করে হলেও মানে আমাদের আসলে নিজেদের মধ্যে থেকে নিজের প্রোডাক্টিভ থাকতে হবে, মানে কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার নুসরাত জেরিন মিম্মা। আসলে আমরা একটু অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম ওনার এই পেছনের গল্প শুনতে শুনতে। খুবই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনি এই পর্যায়ে এসেছেন, আপনি সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তা আমরা আমাদের পরবর্তী প্যানেলিস্ট তার কাছে চলে যাচ্ছি, ইঞ্জিনিয়ার নাজিফ আঞ্জুম, যিনি একজন প্রতিভাবান প্রকৌশলী, তিনি একজন বিতার্কিক নৃত্যশিল্পী, একজন সব থেকে বড় কথা তিনি একজন স্পেশাল চাইল্ডের গর্বিত মা। ইঞ্জিনিয়ার নাজিফা একজন মায়ের পাশাপাশি আবার একজন প্রকৌশলীও। এই যৌথ পরিচয় অনেক সময় কিন্তু আমরা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তার উপর আবার শুনেছি যে আপনি একটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর। তো সবকিছু মিলিয়ে আপনি কি করে ব্যালেন্স করে চলছেন বা এত দূরে এসেছেন সেই গল্প শুনবো, তবে একটু সংক্ষিপ্ত আকারে কারণ সময় আমাদের খুবই কম। থ্যাংক ইউ আপু। শুভ সন্ধ্যা সবাইকে। আপু যেটা বললো ব্যালেন্স করে শুরু করতে হয়, লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স, এটা দিয়ে শুরু করি। দ্য থিং ইজ দ্যাট আমার যদি মানে একজন প্রকৌশলী নাম্বার ওয়ান, তারপর সেই সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন নৃত্য। আমি ক্লাসিক্যাল ডান্সে 20 বছর ছিলাম, ক্লাসিক্যাল ডান্সের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি। এটা আমার শুরুটা যদি বলি ইঞ্জিনিয়ারের আগে আমি একজন নৃত্যশিল্পী ছিলাম পাশাপাশি, এবং সেই সাথে আমি ন্যাশনাল লেভেলে ডিবেট করতাম, এবং সেই সাথে কবিতা আবৃত্তি বিভিন্ন জায়গায় জড়িত ছিলাম। এর অল ক্রেডিট গোস টু মাই মাদার। মা দিয়েই শুরু একটা ফ্যামিলি, বাচ্চা একটা সন্তানের সমস্ত কিছু। তো সেই সাথে এখন আমি বর্তমানে একজন মা, একজন ইঞ্জিনিয়ার, কিন্তু সবার আগে আমার পরিচয় আমি একজন মা। তো এখানে প্রথম দিকটা আমি বললাম। সেকেন্ড আমি যদি বলি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমি স্টার্ট করি কনস্ট্রাকশন সাইড থেকে। ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, ইটস ডিফারেন্ট।
কারণ আমি টোটালি মাঠ পর্যায়ে ছিলাম। আমার ডাইভার্স বিভিন্ন ইস্যুতে আমি ইনক্লুডেড ছিলাম। যেমন প্রথমে আমি খুব ছোট থেকে আমাদের সবারই ইঞ্জিনিয়ারিং সেক্টরটা শুরু হয় খুব ছোট জায়গা থেকে, কেউ বড় জায়গায় আমরা এ পর্যন্ত আসতে পারি না, যেটা একটা অনেক শ্রম, অনেক মেধা, অনেক স্যাক্রিফাইস করা লাগে, নট অনলি ফর দ্য ইঞ্জিনিয়ার, সমস্ত মাদের জন্য, সমস্ত মেয়েদের জন্য। তো আমার স্টার্টিং এ ছিল, আমি জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলাম, বিউকিউ সেক্টরতে বিউকিউ চেক করতাম, হয়তো ডকুমেন্টেশনটাও চেক করতাম। এরপরে আস্তে আস্তে আমি বাংলাদেশের ফার্স্ট ই টেন্ডার এবং ই অকশনে আমি পার্টিসিপেট করি। আমি 17 থেকে 20টা ই টেন্ডার ই অকশন আমি কোঅর্ডিনেট করেছি এবং আমি ইন্ডিভিজুয়ালি টেন্ডার প্রসেসে ছিলাম এবং ইটস আ হিউজ জব। দেখা গেছে যে আমি সারা রাতই কাজ করেছি, বাসায় গিয়েছি 2 ঘন্টার জন্য, সকালে টেন্ডার সাবমিট করে তারপর 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার অফিসে আসছি। এবং হচ্ছে আরেকটা থিং ইজ দ্যাট আমি কনস্ট্রাকশন সাইটেও ছিলাম, সাইট ওয়ার্ক আমি প্রথমে ছিলাম বেসিক্যালি পাওয়ার সেক্টরে, তো এইচএফও বেস পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে। সেটা প্রতিটা বড় বড় প্রজেক্ট গুলো আমাদের দেশে ঢাকার বাহিরে হয়। এটা আমাদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য চ্যালেঞ্জিং, কারণ আমরা গিয়ে কোথাও থাকতে পারছি না। স্পেশালি বড় লেভেলের যে প্রজেক্ট গুলো রয়েছে, পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, গ্যাস ফিল্ডের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের কাজে আমরা হচ্ছে দেখা যায় যে মেয়েরা গিয়ে সাইটে রাতে যাচ্ছি, অনেক জার্নি করে আবার রাতে ফেরত আসতে হচ্ছে, কারণ আমাদের জন্য ওরকম ব্যবস্থা নেই। তো আমাকে এর ভিতরে যেতে হচ্ছে, কারণ আমার ফ্যামিলি থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার প্যারেন্টস থেকে অনেক ফ্রিডম পেয়েছি। আমি সাইটে, আমি জামালপুর, সিরাজগঞ্জ, মহেশখালী বিভিন্ন সাইটে আমি গিয়েছি, অ্যাক্টিভলি আমি হচ্ছে পার্টিসিপেট করেছি এবং বিভিন্ন আমি পাশ করার পরপরই জবে ঢুকেছি, সাথে বিভিন্ন কোর্স করেও কিন্তু নিজেকে আপগ্রেড করা যায়। মেয়েদের হচ্ছে চাকরি লেভেলে নিজেদেরকে আপগ্রেড করতে হয় যাতে আমার গ্রহণযোগ্যতা বাড়ে, চাকরিতে আমাকে নিতে বাধ্য হয়, আমাকে অনেক পরিশ্রমী হতে হবে। আমি দেখা গেছে এমনও গেছে আমি টানা কাজ করে গেছি সাইটে, বাসায়, এবং বাসায় এসে আমি পড়তাম, কারণ চাকরি লেভেলের সাথে পড়াশোনার জায়গায় কিন্তু অনেক ডিফারেন্স, কোনো মিল নেই। এমন হয়েছে আমি নতুন চাকরিতে এসে আমি অনেক কেঁদেছি। আমি প্রচুর নিজের চেষ্টা করেছি, যা যা শিখেছি নিজের চেষ্টায় আজ এই অবস্থায় এসেছি যে। এবং এক পর্যায়ে বাইরে সাইটের কাজের পাশাপাশি দেখা গেছে আমি প্ল্যানিং এও ছিলাম, শিডিউলিং এও। তো এরপরে মনে হয়েছে যে মাস্টার্স করার সময় যে আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, আমি একটু সুইচ করি, একটু ডিফারেন্ট জায়গায় যাই। তো আমি মেট্রো রেল প্রজেক্টে আসি। তো এখানেও কিন্তু ডাইভার্সিটি রয়েছে, বিভিন্ন বাইরের কান্ট্রি মানুষের সাথে আমরা মিশতে পারছি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং আমি এখানে বেসিক্যালি ম্যাটেরিয়াল এবং ডিজাইন কোঅর্ডিনেটর হিসেবে এবং সিঙ্গেল হ্যান্ডেডলি 9টা স্টেশনের আমি সলোলি ফিনিশিং ম্যাটেরিয়ালের ইনচার্জ ছিলাম এবং ফিনিশিং ওয়ার্কের ইনচার্জ ছিলাম ডিজাইন কোঅর্ডিনেশনে। এবং ইন্ডিপেন্ডেন্টলি সাইটে আমাদের দেখা যায় ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়, ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে হয়। সো উই হ্যাভ, আমাদের একটা ডিপ নলেজ থাকা লাগে এবং কনফিডেন্স থাকতে হয় নিজেদের ভিতর। এটার জন্য দেখা গেছে আমি রাতের পর রাত যখন স্টার্ট করি, আমার জিরো ছিল নলেজ মেট্রো সম্পর্কে, ফ্র্যাঙ্কলি স্পিকিং জিরো নলেজ, কিচ্ছু নেই, জিরো নলেজ, জিরো জিরো এক্সপেরিয়েন্স, কিচ্ছু ছিল না। ওখান থেকে 7 বছর মেট্রো প্রজেক্টে দেখা গেছে আমাকে রাত ভর আফটার অফিস আমাকে পড়তে হয়েছে, কন্ট্রাক্ট ডকুমেন্ট ফিডিক পড়তে হয়েছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ইন ডিটেইলে পড়া লেগেছে, বিওকিউ ঝাঁঝরা করে দেখতে হয়েছে, যাতে আমি আমার মেল কম্পিটিটরদের সাথে কম্পিট করতে পারি এক সাইড, কজ আমাদেরকে কনফিডেন্টলি বিল্ড আপ করতে হবে। তো এটা আমার লাইফে 2টা ফেজ ছিল। আপু যেটা বললো ব্যালেন্সের কথা, এটা তো ফার্স্ট ফেজ বিয়ের আগে। তো বিয়ের পরে আমি খুবই লাকি, আমার হাজবেন্ড আমার লাইফে, আমি যদি এখনো পর্যন্ত এগুলো করছি, আমি যদি মাস্ট ক্রেডিট দেই টু মাই হাজবেন্ড। সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং হি ইজ কোয়াইট ডিফারেন্ট পার্সন, অল ক্রেডিট গোজ টু হিম, আমার প্যারেন্টসদের পাশাপাশি। এবং আই এম সো লাকি টু হ্যাভ হিম। তো একটা বড় ধাক্কা আমার যেটা আসে, আমার বাচ্চা স্পেশাল চাইল্ড। আমি ম্যাটারনিটি লিভের পর এমনিতেই যখন চাকরিতে ব্যাক করি, আমি শর্ট টাইম ম্যাটারনিটি লিভ পুরাটুকু আমি নিতে পারি না, কারণ ওই সময় হচ্ছে আমাদের 9টা স্টেশনের ইনগ্রেশন, প্রথম 3টে স্টেশনে। ইনগ্রেশনে ফুল দায়িত্বতে আমি ছিলাম ফিনিশিং এ। তা আমাকে 3 মাসের বাচ্চাকে রেখে আসতে হয়। ম্যাটারনিটি লিভটা আমি ফুল কমপ্লিট করতে না পেরে আশা লাগে, দেখা যায় বাচ্চা ঘুমায় আমি যখন বের হই, আর যখন বাসায় ফিরি বাচ্চা তখনও ঘুমায়। আমার মা বলতো বাচ্চা তো তোকে অনেক মিস করে, বাচ্চাকে একটু সময় দে। কিন্তু আমি সময় দেওয়ার জন্য আমি খুব
মানে আমার আগ্রহটা পেছনে আমি দিতে পারতাম না। আমার এটা একটা বড় একটা গিল্টিনেস, যেটা আমার সব ওয়ার্কিং মাদারদের জন্য রয়েছে। তো এইটা থেকে দেখা গেছে যে পরবর্তীতে আমি তো বিজি ছিলাম, নিজের চাকরি লেভেলে স্ট্রাগল করতে হয় ম্যাটারনিটি লিভ থেকে আসার পরে। তো এই সময় আমি ধরা পড়ে, আমার বাচ্চা দেখি 1.5 বছর বয়সের পরে রেসপন্স করছে না, আগে যে রেসপন্সটা করতো রিভার্স ব্যাকে যাচ্ছে। তো আমার মা বলার পর আমরা যখন চেক করি, দেন ফাউন্ড আউট যে এএসডি সিমটম, অটিজম সিনড্রোম ডিসঅর্ডার। তো এটা আমার জন্য একটা আকাশ ভেঙে পড়ার মতো, কারণ আমি অনেক লেট ম্যারেজ, অনেক দেরিতে বিয়ে করেছি। আমরা দুজনই ব্যাচমেট, হাজবেন্ড ওয়াইফ। তো আমরা কখনো, আমাদের মেয়ে হচ্ছে আমাদের জন্য একটা বড় কিছু, সংসার মানে একটা ফ্যামিলি প্রথম মেয়ে, একটা মেয়ে হচ্ছে ফ্যামিলির জন্য একটা ব্লেসিং। ইসলামে বলা আছে রহমত, বরকত দেয় আল্লাহ ওই ফ্যামিলিতে। তো আমার ওই রহমত আর ব্লেসিং যদি এই অবস্থায়, আমি কিভাবে থাকবো? আমার জন্য খুব কষ্টের ছিল, অনেক ডাক্তার দেখিয়েছি আসলে এটাই সিনড্রোমটা আসলেই আছে কিনা, এএসডি সিনড্রোম। এবং প্রতিটা ক্ষেত্রে অ্যাডল্ট এবং হিয়ারিং টেস্ট কিছু বাদ রাখিনি, এবং নিজেরও অনেক স্টাডি করেছে। আনফর্চুনেটলি যেই জিনিসটাই আমরা ভয় পাচ্ছিলাম এটাই হয়েছে, যে তার হয়তো এখনো ক্লাসিক অটিজম সিনড্রোমে অটিজম হয়নি, কারণ 5 বছর আগ পর্যন্ত বোঝা যায় না। 5 বছর এটা পার্মানেন্ট হয়ে যায় যদি আমরা নিজেরা চেষ্টা না করি। তো আমি সব মাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো, সেটা ওয়ার্কিং মাদার হোক আর আমাদের হাউস প্রেসিডেন্ট হোক, মারা যারা বাসা টেক কেয়ার করছেন, স্পেশাল চাইল্ডের মা বা বাবা দুইজনকে অনেক কষ্ট পোহাতে হয়, মেন্টালি, সোশ্যালি, সমস্ত দিক দিয়ে। আমি ব্যালেন্সের যে কথাটা আপু বলছিল, ব্যালেন্স, আমি ওয়ার্ক প্লেসে ব্যালেন্স এবং বাচ্চাকে ব্যালেন্স করাটা আসলেই টাফ, কোয়াইট ডিফিকাল্ট। আমি অফিসে বসে প্রায়, কারণ আমাকে আমার আন্ডারে অনেক সাবকন্ট্রাক্টর, সুপারভাইজার, সাপ্লায়ার আমাকে এক হাতে সামলাতে হচ্ছে। আমি কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ আমার বাচ্চার একের পর এক কন্টিনিউয়াস থেরাপি চলছে। সে এই নিয়ে 7 বার হসপিটালাইজ ছিল, তার ইমিউন সিস্টেম ইজ কোয়াইট উইক। তো আমাদেরকে, এবং তার সাইলেন্ট সিজারও আছে, এখনো এটা নিয়ে আমরা ডায়াগনোসিস চলছে। আমরা আমার বাচ্চাকে কিন্তু আমরা কোয়াইট হ্যাপি এবং উই আর প্রাউড। আমরা খুবই প্রাউড স্পেশাল চাইল্ডের মাদার, স্পেশাল চাইল্ডের প্যারেন্টস, কারণ এটা আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে তার খেয়াল রাখার জন্য। তো এই ওয়ার্ক প্লেস ব্যালেন্সের যেটা, অফিস থেকে আমরা দেখা যেত যে আমরা অফিসে, আমরা এটা অনেক মা ওপেন হইনি, এখানে অনেক মা আছে, অনেক স্পেশাল চাইল্ড আছে আফটার কোভিড, কিন্তু দে আর নট ওপেন অ্যাবাউট ইট। এবং তারা কোনো সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট একটা বড় জিনিস, এবং নিজের সাহসিকতা একটা বড় জিনিস। আমি এটা ওয়ার্ক প্লেসে বলেছি, এবং আল্লাহর রহমতে আমি ওয়ার্ক প্লেসে সাপোর্ট পেয়েছি। খুব কম ওয়ার্ক প্লেসে সাপোর্টটা পাওয়া যায়, বাট আমাকে স্ট্রাগল করতে হয়েছে, আমাকে টাইম টু টাইম থেরাপিতে যেতে হয়েছে। ওয়ার্ক প্লেসে একটু আমি দেখা যায় একদিন আমি কম অফিস করতে পেরেছি, আমাকে বাড়তি আওয়ার পরে দিতে হতো, কারণ জাপানিজ কোম্পানিতে এটা নিয়ম আছে, আমাকে বাড়তি আওয়ার পরে দিতে হবে, আমার ফিডব্যাকটা দেওয়া লাগবে। এবং দেখা গেছে যে আমার বাচ্চা আর আমাকে দরকার, তখন আমরা হাজবেন্ড এন্ড দুজন ব্যালেন্স করে নিয়েছি। আমার হাজবেন্ড নাইট শিফটে ডিউটি করতো ফুল ডে, বাচ্চার ন্যাপি চেঞ্জ করা হতে, গোসল করা, খাওয়ানো, ইচ এন্ড এভরিথিং আমার মায়ের পাশাপাশি আমার হাজবেন্ড করেছে। এর জন্য সব মাকে বলছি, শুধু মারা বাচ্চা খেয়াল রাখে না, হাজবেন্ডের সাপোর্ট যদি না থাকে উই কান্ট ব্যালেন্স। আমরা কোনো বেবি না, বা আমরা কিছু না যে সবকিছু ব্যালেন্স একা করব। ফ্যামিলি সাপোর্ট ইটস মাস্ট। তো এটা শুধু ইঞ্জিনিয়ার মারা, এবং আমার বাচ্চার এটা পাশাপাশিও আমি যথেষ্ট চেষ্টা করেছি, এবং আমি খুব জেদের সাথে, একাগ্রতার সাথে আমি কাজ করে গিয়েছি। এখন বর্তমানে আমি 6 মাসের একটা আনপেইড লিভে আছি, কারণ আমার বাচ্চার ডেভেলপমেন্টটা হচ্ছে না, তখন দেখি খুব প্রবলেম হচ্ছিল। তো আমার জন্য আমার বাবা মা সবাই হচ্ছে দেশের বাহিরে, আমার বাবা ক্যান্সার লাস্ট স্টেজের পেশেন্ট, কেমোথেরাপির জন্য 8 মান্থস ধরে বাহিরে। তো আমার হাজবেন্ডের জবে খুব প্রবলেম হচ্ছিল, সে আমাকে একবারও ছাড়তে বলেনি, বাট আমার মনে হচ্ছে আমি 8 মান্থের একটা 6 মাসের একটা লিভ নেই, দেন আই উইল ব্যাক টু দ্য জব। আমি এর ফাঁকে আমি কোর্স করব, নিজেকে গ্রুম আপ করবো, এবং আমার বাচ্চাকে সময় দেবো, ওকে একটা সেটেল ডাউন করে, দেন আই উইল কাম ব্যাক। এই যে একটা ইন্টারভেল আমি নিয়েছি, বাট আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি। আমি এমন না যিনি সাপোর্ট না পাওয়াতে ইন্টারভেলটা নিয়েছি, নট লাইক দ্যাট। কারণ আমি দেখলাম আমি জবে কনসেন্ট্রেট করতে কষ্ট হচ্ছে, কনসেন্ট্রেট, কারণ জব আমাদের কনসেন্ট্রেশনের প্রবলেম হওয়ার কারণে আমার দেখা গেছে যে আমার মনে হচ্ছে আমার বাচ্চাকে সময় দেওয়া উচিত। একটা ফেস থাকে মেয়েদের সবার, ওই ফেসটা আমি একটু বিল্ড আপ করে নিই, দেন আই ক্যান কনসেন্ট্রেট। এটাই হচ্ছে আমার মেইন ব্যালেন্সিংটা। আমি আবার ব্যাক করব, পাশাপাশি অফিসে আমার কিন্তু যোগাযোগও রয়েছে, এবং দে আর মিসিং মি, বিকজ
আমি এ নিয়ে 30টার উপর ফ্যাক্টরি ভিজিটও কিন্তু করেছি, আমি মাঠ পর্যায়ে ছিলাম। এমন নয় যে আমি হেরে যাওয়া মা বা হেরে যাওয়া ইঞ্জিনিয়ার, নট লাইক দ্যাট। সো অল অফ ইউ, আমি সবাইকে বলবো ইউ হ্যাভ টু বি স্ট্রং। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার নাজিফ আঞ্জুমের প্রতিবন্ধকতা বা সেটা জয় করার গল্পটা আমরা শুনলাম। আমরা ইঞ্জিনিয়ার নাজিফ আঞ্জুমের কাছে আরেকটু জানতে চাই যে আপনি তো ফিল্ড ওয়ার্ক করেছেন, সব জায়গায় ফিল্ড ভিজিট করেছেন, তো আমাদের মধ্যে নারী প্রকৌশলীদের মধ্যে একটা মানে দিক দেখা যায় যে তারা সহজে ফিল্ড ওয়ার্ক রিলেটেড কাজগুলো বা জবগুলো করতে চায় না, বা অনেক সময় শুধু নারী প্রকৌশলীদের ক্ষেত্রে বলবো না, চাইলেও দেখা যায় অনেক সময় পারিবারিক বা সামাজিক বাধা থাকে। আবার অনেক সময় দেখা যায় আমাদের মেল ডমিনেন্ট ওয়ার্ল্ডে অনেক সময় সার্কুলারে উল্লেখ করা থাকে স্পেসিফিক ভাবে যে নারীরা অ্যালাউড না। আবার এটাও হয় যে ওটা লেখা না থাকলেও যে মানে নারীদের রিক্রুট করতে চায় না, কারণ জানে যে না এই জবটার জন্য শি ইজ নট পারফেক্ট বা শি ইজ নট ক্যাপেবল, এই ধরনের একটা মেন্টালিটি তৈরি হয়ে আছে। তো তারপরও এই সবকিছু বাধাকে জয় করে যেসব মেয়েরা এই সাইট ভিজিট বা এই ধরনের ফিল্ডে কাজ করতে চায় তাদের অথবা যারা চায় না তাদের মধ্যে আগ্রহ তৈরি করার জন্য মানে কি ধরনের দিক নির্দেশনা আপনি দিবেন? থ্যাংক ইউ আপু, খুব চমৎকার একটা কোশ্চেন, বাট খুব শর্টে বলতে হবে আনফরচুনেটলি। সেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা জিনিস দেখেছি, সাইট লেভেলে কিন্তু মেয়েদের আসার আগ্রহ খুব কম, নিতে চায় না সেটাও আছে, দ্যাট ইজ ট্রু। অনেক জায়গায় যে আমাকে তো একটা ছেলে যে প্রোডাকশন মানে প্রোডাক্টিভিটিটা দিবে, মেয়েটা দিবে না, সে প্রেগনেন্ট হবে, বা এটা আপু যেটা আমাদের ম্যাম যেটা বললেন, ভাই এটা বায়োলজিক্যাল থিং, মেয়ে তো মা হবেই আর ছেলে তো বাবা হবে, তারও তো উচিত, তাই না? তো এই ব্যারিয়ারটা ভাঙতে হলে সবার আগে জিনিসটা হচ্ছে নাম্বার ওয়ান, অনেকজনকে এখানে কাজ করতে হবে, শুধু মেয়ে না, যেখানে আমাদের সমাজের মাইন্ড সেট আপটা চেঞ্জ করা লাগবে যে মেয়েরাও কিন্তু কাজ, আমি যে প্রোডাক্টিভিটিটা দিচ্ছি একটা ছেলেও তো সেম কাজ করছে, সেম লেভেলে ব্রেন দিচ্ছে, বরঞ্চ মেয়েরা মাল্টিটাস্কিং করতে পারে। আপনি রিসার্চে পড়ে দেখুন, মেয়েদের ব্রেনের বিভিন্ন সেল কিন্তু মাল্টিটাস্ক করতে পারে, যেটা ছেলেরা পারে না। তারা ওয়ান ডিরেকশনে কাজ করতে পারে। মেয়েরা ফ্যামিলি টেক কেয়ার করছে, বাচ্চার কথা চিন্তা করছে, ক্যারিয়ার টেক কেয়ার করছে। একটা ছেলে কি পারবে এত কিছু করতে? হ্যাঁ পারে, অনেকেই পারে, আমার হাজবেন্ডও আছে। কিন্তু মেয়েরা যেরকম পারে আসলে কিন্তু পারে না। আমাদের শুধু আমরা পিছিয়ে থাকি কিছু ন্যাচারালি, যে বডির যেটা আমাদের স্ট্রেংথটা সেখান থেকে, এটা ন্যাচারাল, কিন্তু বাকি দিকে তো আমরা পারি, আমাদের ব্রেনের স্ট্রেংথ অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের নিজেদেরকেও বিল্ড আপ করতে হবে। মানুষের স্টেরিওটাইপ, সমাজের চিন্তা ভাবনা চেঞ্জ করা খুবই 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 জরুরি। অনেক জায়গায় রিকোয়ারমেন্টে আমি ছেলে এমপ্লয়ি চাই, আমার সাইট লেভেলের জব, কেন বাবা, মেয়েও তো পারবে। আমার যে প্রজেক্টের আরই উনি আমাকে ফোর্স করতো, প্রথম দিকে ওনার একটু আনইজি ফিল করতো যে সে সাইটে যেতে পারবে তো, হ্যাঁ আমি যেতে আমি সাইটে যাবো, আমি আগে তো গিয়েছে। এরপরে উনি আমাকে ফোর্স করে উনি বলতো যে ইউ হ্যাভ টু গো টু দ্য সাইট এন্ড ইউ হ্যাভ টু কন্ট্রোল অল অফ দিস। সো মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আর নাম্বার টু হচ্ছে মেয়েদেরও নিজেদেরকে গড়তে হবে যে আমি সাইটে যেতে পারবো না, আমি কাজ করতে পারবো না, এই না জিনিসটা লাইফ থেকে আউট করে দেন। সবসময় একটা বি পজিটিভ। আমি এই লাইফে এই মোটোটা ফলো করেছি, আমি অনেক স্ট্রাগল কিন্তু ফেস করেছি, আমি অনেক স্ট্রাগল, আমার স্ট্রাগলের কথা আমি এখন বলার সময় নেই, কিন্তু একটা জিনিস বলতে পারি, এই যে আপুদেরকেও দেখছেন, মোটিভেশন, বি পজিটিভ। না ওয়ার্ডটা লাইফ থেকে ছড়িয়ে দিন, দেখবেন আপনার অনেক কিছু ইজি হয়ে গেছে, আপনার হচ্ছে স্ট্রেংথ বাড়ছে, মনোবল বাড়ছে, আপনি করতে পারছেন, ইয়েস আই ক্যান ডু ইট, আমি করতে পারবো এবং আমি থাকতে পারবো। নিজেকে, নিজের নলেজটাকে বাড়ান, নিজের মাইন্ড সেট আপটাকেও চেঞ্জ করেন, দেন দেখবেন আপনার প্রতি গ্রহণযোগ্যতা আনতে তারা বাধ্য হবে, না করে পারবেই না। হ্যাঁ আপনারা প্রতিবন্ধকতা আপনি ফেস করবেন, কিন্তু এখান থেকে উতরাইতে আপনাকেও নিজেদের শ্রম দিতে হবে। আর হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেসে যেটা আমি অনেক ফেস করেছি, যেটা হচ্ছে ডে কেয়ার ফ্যাসিলিটি। ডে কেয়ার ফ্যাসিলিটি না থাকলে, স্পেশালি প্রজেক্ট গুলোতে, আমাদের দেশে যত প্রজেক্ট আছে কোনো ম্যাটারনিটি লিভের ফ্যাসিলিটি নাই। যে ম্যাটারনিটি লিভটা আমরা পাই সেটা আমরা কোম্পানি থেকে পাই, নট ফ্রম দ্য প্রজেক্ট। আমার বস পর্যন্ত অবাক হয়ে হাসতে হাসতে আমাদের এমপ্লয়িকে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এমপ্লয়ারকে, আপনাদের প্রজেক্টে ম্যাটারনিটি লিভের কোনো ফ্যাসিলিটি রাখেননি কেন? তাকে তার কোম্পানি থেকে ম্যাটারনিটি লিভের ফ্যাসিলিটি নিতে হচ্ছে।
কারণ আমরা ওই সেটআপটা রাখিনি যে প্রজেক্টের মেয়েরা তো ম্যাটারনিটি লিভ থাকবে কি থাকবে না, আমরা ছেলেদেরকেই নিব। তো এই ফ্যাসিলিটি ক্রিয়েট করা উচিত। আর আমরা যদি অফিসে ডে কেয়ার ফ্যাসিলিটি ক্রিয়েট করতে পারি মাদের